এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি মোহাম্মদ সালিম। তার সঙ্গে দাঁড়িয়ে স্বাধীনতা অনেক কষ্টে অর্জিত হয়েছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইংরেজের ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অসংখ্য শহীদ আত্মত্যাগ করেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। অনেকে কষ্ট ভোগ করেছেন, জেল জীবন পালন করেছেন, আত্মগোপনে থেকেছেন, নির্যাতন সহ্য করেছেন। এই অসংখ্য মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। নজরুলের ভাষায় ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আজই অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। আজকে আমাদের স্বাধীনতার এত বছর পরে স্বাধীনতা নিজেই আজকে চ্যালেঞ্জের মুখে। সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তার সঙ্গে আমাদের দেশের শাসক দল, শাসক শ্রেণী, সরকার, বন্ধুত্ব, সেটা সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারে। বন্ধুত্বের নামে যেভাবে যখন বলেছে ঝুঁকতে, তখন সাষ্টাঙ্গে প্রমাণ করেছে। গুজরাটে আমরা দেখেছিলাম করোনা পরবর্তী সময় নমস্তে ট্রাম্প, ওখানে গিয়ে দেখলাম হাউডি মোডি। আর এখন দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি, আমাদের ব্যাপার নীতি, বাণিজ্য নীতি, আমাদের কৃষির স্বার্থ, আমাদের নির্যাত যেটা হয়, এক্সপোর্ট, রপ্তানি, সবটাকে জিওপারাইজ করা হচ্ছে। 50% 25 এবং 25 পেনাল্টি শুদ্ধ তারিফ, এই যে শুল্ক লাগানো হয়েছে। আমাদের দেশের সরকার আসলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এখন ঠেকে শেখে বিকল্প রাস্তার চেষ্টা করছেন। আমরা প্রথম থেকে বলেছিলাম স্বাধীন দেশের একটা বড় কর্মসূচি ছিল স্বয়ম্বর হওয়া, স্বনির্ভর হওয়া, সেলফ সাফিসিয়েন্ট হওয়া। কিন্তু উদারীকরণের নাম করে আমরা দেখেছি যে কিভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড, রপ্তানি নির্ভর বাণিজ্য। পাশের দেশ চীন আমরা দেখেছি, আমাদের 1 বছর পরে তারা বিপ্লব করেছে, স্বাধীন হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন তারই প্যারেডের অংশীদার হতে, কিন্তু তারা আভ্যন্তরীণ বাজারকে আগে সংগঠিত করেছে, নিজেদের দেশের সমস্যার সমাধান করেছে, দারিদ্র মোচনের, বেকারি দূর করার এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিশেষত বিজ্ঞান এবং টেকনোলজির ক্ষেত্রে, এখন এআই এর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সংগঠিত করেছে, নিজের হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে। যার ফলে সে ট্রাম্পের বিভিন্ন দেশের বিরুদ্ধে এই যে তারিফ যুদ্ধ ঘোষণা, সেখানে আমরা দেখলাম চীন কিভাবে স্মার্টলি ট্যাকেল করছে এবং ওরা কিরকম আমেরিকা পোস্টপন করে যাচ্ছে। আমাদের স্বাধীনতার সঙ্গে সঙ্গে, সার্বভৌমত্বের সঙ্গে সঙ্গে আমাদের যে সংসদীয় গণতন্ত্র আমরা গড়ে তুলেছি, আজকে সেটা চ্যালেঞ্জের মুখে। পার্লামেন্টে কোনো বিতর্ক হচ্ছে না, দেশের যে সংকট সে নিয়ে আলোচনা হচ্ছে না, বরঞ্চ সংসদ গড়ে তোলার জন্য, বিধানসভা গড়ে তোলার জন্য যে নির্বাচন, তার জন্য যে ইলেকশন কমিশন, সাংবিধানিক সংস্থা, আজকে তার ভূমিকা প্রশ্নচিহ্ন। আমরা এখানে পঞ্চায়েতে দেখেছি, পুরসভায় দেখেছি ভোট লুটের ইতিহাস। বিগত 2018 পর থেকে নির্বাচিত প্রতিনিধিকে সার্টিফিকেট দেওয়া হয়নি, তার বদলে তৃণমূলকে দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যে আধিকারিক, তাদের নির্লজ্জ ব্যবহার দেখেছি আমরা, ভোটের লিস্ট থেকে ভোট গণনা পর্যন্ত। সেটা লোকসভা, বিধানসভায় ওটা প্রতিফলিত হয়েছে। গত লোকসভায় আমরা দেখেছি ইলেকশন কমিশন কিভাবে শাসক দলের হয়ে কাজ করেছে এবং কি করে বিভিন্ন কোম্পানিকে নিযুক্ত করে টাকা পয়সার বিনিময়ে আনুগত্য ক্রয় করা হয়েছে। মানুষের আন্দোলন, সংগ্রাম, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার তার সমাধান তার থেকে বিযুক্ত করে শুধুমাত্র বিলি বন্দোবস্ত করে ভোট লুট করা হয়েছে। আজকে তার গোটা দেশে ইলেকশন কমিশন, তার ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। আমরা এখানে রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কতবার অভিযোগ করেছি, জমায়েত করেছি, বিক্ষোভ দেখিয়েছি, কেউ শুনতে রাজি হয়নি। এই মাসিভ
স্কেলে রিগিং আসলে আমাদের সংসদীয় গণতন্ত্রকেই ভেঙে তছনছ করে দিচ্ছে। ওভার ব্রোকারাইজেশন হচ্ছে, মানুষের ক্ষমতা হরণ করা হচ্ছে। গণতন্ত্রের সম্প্রসারণ করার দরকার ছিল, গ্রাস রুট লেভেলে গণতন্ত্রকে নিয়ে যাওয়ার আমাদের অঙ্গীকার ছিল, ভূমিস্তর পর্যন্ত তা প্রসারিত করা দরকার ছিল। এখন এই যে আপাস টাপাস দেখছেন, আসলে এই সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে একেবারে ব্যুরোক্র্যাটদের হাতে এবং আইপ্যাকের হাতে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে, গোটা দেশেও তাই চলছে। তার পাশাপাশি আমাদের যে ধর্মনিরপেক্ষতার নীতি সেটা আক্রান্ত। আমাদের যে মানুষ সমান জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সেটা আক্রান্ত। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, স্বাধীনতার সময় এই যে আমাদের বৈচিত্র্য আছে, নানান ভাষা আছে, নানান ধর্ম আছে, নানান বেশভূষা আছে, নানান আচার আচরণ আছে, নানান ট্রেডিশন আছে, এই সবাইকে একসঙ্গে থাকার জন্য রাখার জন্য সাংবিধানিক ব্যবস্থা করা হয়েছে। ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। সেখানে বিভিন্ন রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা হতে পারে, কিন্তু দেশের যে ঐক্য, মানুষের যে ঐক্য, আজকে তাকে নতুন ধরনের বর্ণ বৈষম্য, রেশিয়াল প্রোফাইলিং, রিলিজিয়াস প্রোফাইলিং, আদারিং এর নাম করে যে সবাই সমান নয়, এবং সাংবিধানিক যে রক্ষা কবচ আছে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আপনারা দেখেছেন খেলার প্রতিযোগিতায় গেছে এই নিউ টাউন থেকে, সে নিজের টেকনোক্র্যাট তার 14 বছরের ছেলেকে নিয়ে গেছে। আমরা কোন ভবিষ্যৎ আমাদের দেশে তৈরি করছি? উত্তরপ্রদেশের নয়ডায় হোটেলে বুকিং করে গেছে, বললো না বাংলা ভাষায় কথা বলছে বাপ বেটা, বললো বুকিং ক্যান্সেল। সে বলছে আমি বাংলাদেশি না, বলে হলো একই হলো। এ হচ্ছে যোগীরাজ, এ হচ্ছে উত্তরপ্রদেশ। আজকে গোটা হিন্দি হার্টল্যান্ডে আরএসএস ক্যাম্পেইন করে অনুপ্রবেশকারী, বাংলাদেশি, রোহিঙ্গিয়া এবং এই রিলিজিয়াস প্রোফাইলিং এবং লিঙ্গুইস্টিক প্রোফাইলিং এর নাম করে বেঙ্গলি স্পিকিং লোকজনকে, বাংলাভাষী মানুষকে আদারিং করেছে। বিভিন্ন রাজ্যে তা হচ্ছে। স্বাধীনতার প্রাক্কালে সবচেয়ে বেশি যে জাতি প্রাণ দিয়ে, ত্যাগ দিয়ে, রসদ দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার লড়াইয়ের প্রথম সারিতে ছিল, আজকে শেষ পংক্তিতে নিয়ে যাওয়া থেকে বার করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার শুধু প্রতিবাদ করছি তা না, শপথ নেব স্বাধীনতা দিবসে সর্বত্র। স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, তার দেশের মানুষ, আমাদের জাতীয় সংহতি এবং ঐক্যকে রক্ষা করা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং এই প্রোফাইলিং এর বিরুদ্ধে, এই নয়া বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, সংসদীয় গণতন্ত্রকে শেষ করা, যুক্তরাষ্ট্র কাঠামোকে শেষ করার যে অপপ্রয়াস, তার বিরুদ্ধে আমরা শপথ নেব। তার সঙ্গে ভোটার লিস্ট থেকে এই যে নাম বার করে দেওয়ার চেষ্টা করছে, আতঙ্ক এবং ভয় তৈরি করার চেষ্টা করছে, নয়া ফাঁসিবাদী কায়দায় একটা ভয়ের রাজত্ব করতে চাইছে, যাতে ভয় মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারি, সবার সমান অধিকার থাকে, সে শপথ আমরা নেব। এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে, সেখানে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে। আজকে 14ই আগস্ট মধ্যরাতে আপনারা জানেন, গত বছর এই মীনাক্ষীরা 9 আগস্ট থেকে টানা ধর্ণা দিচ্ছিল আরজি করে কাণ্ডে, অভয়ার বিচারের জন্য, জাস্টিস ফর আরজি করের জন্য। তারপরে মধ্যরাতে পরিকল্পিতভাবে তৃণমূলের গুন্ডা পুলিশ সহযোগে ভাঙচুর চালানো হয়। পরের দিন সকালে মমতা ব্যানার্জি স্বাধীনতা দিবসে, ওটার 1 বছর কাল সকালে হবে, মিথ্যাচার করলেন, ওদের ওপর দোষ দিলেন যে এসে ভাঙচুর করেছে। আর কলকাতা পুলিশ নির্লজ্জ দলদাসের মতো ওদের সব নোটিশ দিয়েছিল, কলকাতায় তলব করেছিল লালবাজারে। তারপর কোথায় তদন্ত হলো, কারা ভাঙচুর করেছিল? আমরা বললাম যারা ভাঙচুর চালিয়েছিল তারাই তো খুন করেছে, তারাই তো ধর্ষণ করেছে, তাদেরই তো লোকজন। এবং প্রত্যেককে আমরা ছবি দিয়ে ভিডিও বার করে দিয়েছিলাম, কে কোন তৃণমূলের কাউন্সিলর, কোন গুন্ডা, কোন বদমাইশ, কোন প্রমোটার, কোন ডেভেলপার, কোন পাড়া থেকে কাকে নিয়ে এসছে। কলকাতা পুলিশ বলেছিল আমরা তদন্ত করছি, আজ পর্যন্ত কোনো তদন্ত করলো না। সিবিআই তদন্ত করে কোনো কুলকিনারা বার করার চেষ্টা করছে না, আর কলকাতা পুলিশও এসআইটি গঠন করেও দেখা গেল কোনো তথ্য বার করলো না। কারণ যারা নিজেরাই ওই ঘটনাচক্রে যে স্থল, তার
জায়গাটাকে বদল করার চেষ্টা করেছে, নিজেরা ভেঙেছে হাসপাতাল বাথরুম। সুতরাং এটার ব্যাপারে আজকে আমরা আবার শপথ নিচ্ছি। এই ব্যাপারে এখন পরবর্তী কমেন্ট মীনাক্ষীকে বলবো বলতে। আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির এই রাজ্যের সম্পাদক, আমাদের পার্টির পলিট ব্যুরোর মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন, এবং আজকে 14ই আগস্ট, আজকে মেয়েদের রাত দখল। গত বছর থেকেই এই জিনিসটা খুব বেশি সামনে এলো 2024 নয়, এর আগেও সামনে আসছিল। কিন্তু যাদের এগুলোকে দেখা দরকার, বলা দরকার, রেজিস্ট করা দরকার, অধিকারকে রক্ষা করা দরকার, দোষীদেরকে শাস্তি দেওয়া দরকার, তারা নিরুত্তাপ ছিল। কারণ এই কাজের সঙ্গে যারা যুক্ত, তারা কোনো না কোনো ভাবে তাদের সাথেই যুক্ত যারা শাস্তি দেবার জন্যে দায়বদ্ধ, অর্থাৎ সরকার আমাদের রাজ্যে। তাহলে গোটা রাজ্য জুড়ে মানুষ হিসাবে মেয়েদের তার অধিকার, তার বেঁচে থাকা, তার নিজে স্বনির্ভর হওয়া, তার সামাজিক সুরক্ষা, তার নিরাপত্তা, এই সব কিছু প্রশ্ন চিহ্নের মুখে। কিন্তু এই সব কিছু মানুষের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের যা কাজ, এই গোটা ব্যবস্থার যা কাজ, সেখান থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখে। কোনো কিছু তথ্য মানুষের কাছে দিতে চায় না, দেয় না, কারণ দিলে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা এখানেই এর আগেও 2024-এর লোকসভা নির্বাচনের আগেও আমরা মেয়েদের এই গোটা পশ্চিমবঙ্গে তাদের অবস্থা, তাদের বেঁচে থাকা, তাদের অধিকার, তাদের সার্বিক বিকাশ, এই সব কিছুর পক্ষে আমরা কথা বলেছিলাম, এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা নির্দিষ্ট কিছু কথা রেখেছিলাম আপনাদের সামনে। কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গে এই 14 তারিখ মাঝরাত আবার ফিরে আমরাও ডাক দিয়েছি, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ, মেয়েরা মানুষ হিসাবে এবং তারা নিজেদের অধিকারে, নিজেদের যোগ্যতায় বেঁচে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের প্রাক্কালেই আমরা আপনাদের কাছে এসেছি। আমরা যদি আমাদের এই গোটা সমস্যাগুলোকে এক এক করে যদি নিয়ে আসি, আজকের পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কিসে? মেয়েদের উপর অত্যাচারে, মেয়েদের পিছিয়ে থাকাতে, তাদের নিজেদের অধিকারে বেঁচে থাকাতে, যাতে থাকতে না পারে তার জায়গায়। একা তো লড়াই করছে না, তাহলে একটা কম্পিটিশনে নেমেছে। সেই কম্পিটিশন এখন গোটা পশ্চিমবঙ্গে বিজেপি যে যে রাজ্যগুলোকে শাসন করছে তাদের সাথে। হয় তাদের কাউকে টেক্কা দিয়েছে, কাউকে টেক্কা দিতে চাইছে, আর কারো সমকক্ষে চলে এসেছে। ধরুন নাবালিকা বিবাহ, বাল্য বিবাহ, বারংবার পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে বেরিয়েছে। এই পশ্চিমবঙ্গের উত্তরের দিকের জেলার একটি নির্দিষ্ট ডেটা বলছিল যে একটি জেলাতেই প্রায় হাজার, তো পেরিয়েই গেছে কবে, কয়েক হাজার মেয়েদের নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে। শুধু বাল্য বিবাহ না, তার মধ্যে অর্ধেক
50% তারা গর্ভবতী হচ্ছে। আমরা 5Gর যুগে, তাহলে যদি পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলাগুলোর কথাও আমরা ছেড়ে দিই, গোটা রাজ্যের ক্ষেত্রে বলি, তাহলে আমরা কি দেখব? পশ্চিমবঙ্গে 100 জনের মধ্যে প্রায় 42 জনের, যদি গোটা দেশের পরিপ্রেক্ষিতে আমরা ধরি, তাহলে বিয়ে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ। কাদেরকে টেক্কা দিচ্ছে? রাজস্থানকে, ঝাড়খণ্ডকে, বিহারকে। কারা আছে সরকারে? বিহারে বিজেপি। আচ্ছা, এই বাল্য বিবাহতে সব থেকে কম, মানে যদি আমরা ধরি যে বাল্য বিবাহ সেখানে সব থেকে কম, তাহলে কোন রাজ্য? কেরালা। কেরালায় কারা সরকারে আছে সেটা আর আপনাদেরকে নতুন করে নিশ্চয়ই বলে দিতে হবে না। আচ্ছা, ডাউরি সিস্টেম, পণ প্রথা, এ পশ্চিমবঙ্গের বুকে একটি সামাজিক আন্দোলন হিসাবে বামপন্থীরা গড়ে তুলেছিল এবং বামপন্থী ফ্রন্ট সরকারের ক্ষেত্রে এটি একটি বড় সামাজিক আন্দোলন, একটি চ্যালেঞ্জকে মোকাবিলা করে এই জায়গাতে আমরা এসেছিলাম। কিন্তু আজকে ফিরে মধ্যপ্রদেশকে টেক্কা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছে। এখন তার যা ডেটা বলছে, প্রায় একটি বছরের ডেটা যা বলছে, তাতে 637 জন যারা মহিলারা আছেন তারা এই পণ প্রথার জন্য তাদেরকে